আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। আশা করি সবাই অনেক ভালো আছে। আর আমি তো সবসময় ভালো আর ভালোর সাথেই। দেখতে দেখতেই আমাদের মাস থেকে 6টি রোজা চলে গেল। আগামীকাল 7ম রোজা। আশা করি সবাই অনেক ভালোই আছেন আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করছেন। যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে আমি আমাদের আজকের প্রথম ঘটনা শুরু করছি। আজকের ঘটনাগুলো অনেক দুর্দান্ত হতে চলেছে, তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম তরিকুল ভাই আর সকল শ্রোতাবৃন্দ। আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমি ভয়ের বারান্দায় একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, আর এই ঘটনাটার নাম দিবেন নিশির ডাক। এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনার কাছে। আমার বাসা সদরঘাট, তেলকুপি। আমি পেশায় একজন কলেজ স্টুডেন্ট। ঢাকার একটা প্রাইভেট কলেজে আমি পড়াশোনা করি। সঙ্গত কারণে আমি সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামটা উল্লেখ করছি না। বলে রাখি, আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব অনেক বেশি, তাই বাধ্য হয়ে আমাকে মেসে থেকে পড়াশোনা করতে হয়। ঘটনাটা 2024 সালের ডিসেম্বর মাসে আমার সাথে ঘটে যায়। তখন কলেজে ছুটি ছিল আর আমি মেস থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বলে রাখি, আমার বাড়িতে যেতে হলে প্রথমে বাস থেকে নেমে তারপরে একটা ভ্যান গাড়ি অথবা রিক্সা নিয়ে যেতে হবে। ঢাকা থেকে ফেরত আসার পথে আমি প্রায় ঘন্টা 4 মতো রাস্তা জ্যামে আটকে যাই, যার কারণে আমার নিজের গ্রামে পৌঁছাতে প্রায় রাত 12টা বেজে যায়। আমি সেই সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই এক প্রকার বাধ্য হয়ে হেঁটে হেঁটেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও বাস স্ট্যান্ড থেকে আমার বাসার দূরত্ব ছিল প্রায় 3 ঘন্টার মতো রাস্তা। যদিও আমার কাছে খুব ভারী কোনো ব্যাগপত্র ছিল না, তাই রাস্তা চলতে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। বাসের ভেতরে জ্যামে পড়ে থাকার কারণে মোবাইল টিপতে টিপতে মোবাইলের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে এক পর্যায়ে ফোনটা বন্ধও হয়ে যায়। তাই আমার কাছে বিশেষ কোনো লাইট ছিল না যেটা দিয়ে আমি পথ চলব। সময়টা শীতকাল হলেও চারপাশটা চাঁদের আলোয় খুব ভালোই দেখা যাচ্ছিল। প্রকৃতির এক মনোরম পরিবেশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কিন্তু একটু পরেই আমার সাথে যা ঘটবে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কতক্ষণ হেঁটেছি জানি না, তবে হাঁটতে হাঁটতে একটা 4 রাস্তার মোড় এসে দাঁড়ায়, আর সেই 4 রাস্তার মোড় থেকেই আমার সাথে ঘটনা ঘটা শুরু হয়। আমি যখনই 4 রাস্তার মোড়ের ওপরে উঠলাম, তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। বলে রাখি, আমি এখন যে এলাকার ভেতরে প্রবেশ করেছি এটা সম্পূর্ণ গ্রাম ছিল, আর সেই 4 রাস্তার মোড়ের একটা রাস্তা থেকে একটা সাদা কাপড় পরা মহিলা আমার সামনে দিয়ে হাঁটতে আরম্ভ করে। আমার থেকে প্রায় হাত 10 মতো দূরত্ব ছিল তার। আমি চাঁদের আলোতে বুঝতে পারছিলাম না মহিলাটা আসলে কোনো সাদা শাড়ি পরে আছে নাকি অন্য কোনো পোশাক। এরকম ভাবেই প্রায় 2 থেকে 3টা মিনিট কেটে যায়। সেই মহিলাটা কোনো অবস্থাতে আমার দিকে পেছন ফিরে তাকায়নি, আর আমিও এক মনে হেঁটে যাচ্ছিলাম। আমার মাথার ভেতরে বারবার একটাই চিন্তা আসছিল, এত রাতে এই মহিলা কোথায় থেকে আসলো। আমি এসব উল্টোপাল্টা চিন্তা করতে করতে পথ চলছিলাম, কিন্তু আমি কোনো অবস্থাতেই শান্তি পাচ্ছিলাম না। মনের ভেতরে কেমন একটা কুডাক ডাকছিল। আমার শরীরটা একটু ভারী হয়ে আসলো, কিন্তু সামনের ওই মহিলাটাকে কোনো কিছু জিজ্ঞাসা করার মতো সাহস আমি পাচ্ছিলাম না, কারণ আমার বয়সটা খুব একটা বেশি নয়। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এত রাতে একটা মহিলা বাড়ির বাহিরে কেন বের হবে। এসব আরো অনেক চিন্তা আমি করতে লাগলাম। রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে, কিন্তু
এসব কোনো কিছুই আমার মাথার ভেতরে চলছিল। ঠিক 2 থেকে 3 মিনিট পর পেছন থেকে আমি একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পাই, যেটা একটা ভারী কণ্ঠস্বর ছিল। মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা তার মেয়েকে ডাকছে, নিশি, এই নিশি, দাঁড়া, আর সামনে যাস না, এখনই বাড়ি ফিরে আয়। আমি কথাটা শুনে পেছনে তাকালাম, আর পেছনে তাকিয়ে দেখতে পেলাম অনেক দূরে একটা মহিলা আমাদের দিকে হেঁটে আসছে। আমি দূর থেকে তার শুধু বডিটাই দেখতে পাচ্ছিলাম। মহিলাটা প্রায় আমার কাছ থেকে 25 থেকে 30 গজ দূরত্ব ছিল। তার কোনো চেহারা স্বরূপ আমি কিছু বুঝতে পারছিলাম না। তার পরনে কেমন কাপড় ছিল এটাও আমি তখন বলতে পারবো না। এভাবেই আরো বেশ কিছুটা সময় কেটে গেল। সেই মহিলাটা অনবরত তার মেয়ে নিশিকে ডেকেই চলেছে। এবার আমি বুঝতে পারলাম এটা আসলে সাধারণ একটা মেয়ে মানুষ, আর হয়তো বাড়িতে রাগারাগি করে সে ঘর থেকে বের হয়ে এসেছে, যার কারণে তার মা তাকে বাড়িতে ফেরানোর জন্য খুঁজতে বের হয়েছে। হঠাৎ করেই পেছনে থাকা সেই মহিলাটা আমাকে চিৎকার করে বলল আমি যেন তার মেয়েটাকে দাঁড় করাই। এবার আমার মনে একটু সাহস এলো, আর সেই মেয়েটাকে আমি থামতে বললাম। আমি বললাম, আপা, একটু দাঁড়ান, আপনার মা আপনাকে ডাকছে। আপা, একটু দাঁড়ান তো, দেখেন এত রাতে সামনে যাওয়া ঠিক নয়, রাত অনেক হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? সেই মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে। আমি অনেক জোরে পা চালাতে লাগলাম, কিন্তু আশ্চর্যর বিষয় সেই মেয়েটাও হেঁটে যাচ্ছিল, কিন্তু তাকে আমি কোনো অবস্থাতে ধরতে পারছিলাম না। এরকম এক পর্যায়ে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমার মনের ভেতরে কেন জানি মনে হচ্ছিল ওই মেয়েটাকে আমার থামাতেই হবে। তাই এক পর্যায়ে আমি দৌড় লাগাই, কিন্তু আমি দৌড়ানোর পরেও ওই মেয়েটার নাগাল পাচ্ছিলাম না। আমার মনের ভেতরে তখনও কোনো ভয় কাজ করছিল না। এভাবেই কিছুটা সময় কেটে গেল। পেছনের ওই মহিলাটাও আমার একটু কাছাকাছি চলে এসেছে। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে, আর বারবার তার মেয়েকে থামতে বলছে। আমি এবার দৌড়াতে দৌড়াতে সেই মেয়েটার একেবারে কাছাকাছি চলে যাই, আর অনেক জোরেই চিৎকার দিয়ে বলি, থামুন, আপনি এখানেই দাঁড়িয়ে যান, আপনার মা অনেক হয়রান হয়ে গিয়েছে। আমার এই কথাটা শুনে সেই মেয়েটা সেখানেই দাঁড়িয়ে যায়। আর এরপরেই আমার সাথে যা ঘটে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি চাঁদনি রাতের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই মেয়েটা যখনই আমার দিকে তাকালো, তার চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় ছিল, আর চারপাশে রক্তর মতো ছোপ ছোপ লেগেছিল। তার মুখের জায়গায় কোনো আকৃতি ছিল না, মানে তার মুখের কোনো অংশ ছিল না, শুধু তার ফেসের ভেতরে একজোড়া চোখ ছিল, আর চোখের আশপাশ দিয়ে ছোপ ছোপ রক্তের দাগ। চুলগুলো খোলা এলোমেলো ছিল, যেগুলো হালকা বাতাসে দুলছিল। এটা দেখে আমি সেখানে জোরে চিৎকার করে উঠি। আমার ভয়ের মাত্রাটা এত পরিমাণে ছিল যে আমি মাটিতে পড়ে যাই। এভাবেই আমি পেছন দিকে আগাতে লাগলাম, আর এর ভেতরে আরো একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। সেই পেছনে থাকা মহিলাটাও আমার একেবারে কাছাকাছি চলে এসেছে। আমি উপরের দিকে তাকাতে দেখলাম সেই মহিলাটাও কেমন একটা বীভৎস রূপ। তার চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে, দাঁতগুলো অনেক বড় বড় ছিল, আর তার নাকটা অনেক লম্বা ছিল। আমার দিকে তাকিয়ে কেমন একটা খনখনে গলায় হাসতে লাগলো, আর আমি সহ্য করতে পারলাম না, সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। যখন নিজের জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরার পরেই আমি দেখতে পেলাম আমার আশেপাশে বেশ কিছু মানুষজন জড়ো হয়ে আছে। আমি বিছানা থেকে উঠতে লাগলাম, কিন্তু শরীরে এত পরিমাণে ব্যথা ছিল যে আমি উঠতে পারলাম না। আমি নিজের শরীরের দিকে এবার একটু নজর দিলাম। আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমার শরীরের বিভিন্ন অংশে
3 আঙ্গুলের একটা আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিলাম। আর আমার পরনের কাপড় চোপড় এমনভাবেই 3 আঙ্গুলের দাগের মতো ছেঁড়া ছেঁড়া ছিল। আমার জ্ঞান ফিরতেই একজন বলে উঠল, ছেলেটার হুঁশ ফিরে এসেছে। আমার আশপাশে আরো কিছু লোকজন এসে জড়ো হলো আর এক একজন আমাকে এক এক রকম ভাবে প্রশ্ন করতে লাগলো। আমি তাদের এই প্রশ্ন শুনে আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। এভাবেই কতক্ষণ সময় জ্ঞান হারিয়েছিলাম জানি না। যখন চোখ খুললাম তখন আমি সেই বাড়ির বারান্দায় নিজেকে আবিষ্কার করলাম। এবার আমি মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছি। আমার আশপাশের লোকজনকে আমি গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা বললাম আর আমি জানতে চাইলাম আমি কোথায় আছি। এবার আমি নিজের কানে যেটা শুনলাম এটা আমাকে আরো বেশি আশ্চর্য করে দিল। মজার ব্যাপার হলো এই যে আমার এলাকা থেকে আমি প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে আছি। মানে আমি আমার এলাকার উদ্দেশ্যে হাঁটতেই পারিনি, আমি অন্য একটা এলাকার ভেতরে চলে এসেছি। আমি কাল রাতে যে রাস্তাটা ধরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আসলে সেটা আমার বাড়ির রাস্তা ছিল না, সেটা ছিল একটা উল্টো পথের রাস্তা, যে জায়গাটা আমি ঠিক মতো চিনি না। তারপরে আমি নিজের পরিচয় দিলাম। সেখানকার 2-1 লোক আমার দাদাকে চিনত। তারা আমার পরিচয় পাওয়ার পরে আমার বাড়িতে খবর দেয়। আমার বাড়ি থেকে আমার বাবা আর আমার দাদা এসে সেখান থেকে আমাকে নিয়ে যায়। ঘটনাটা এখানেই শেষ। তবে এরপরে আমার সাথে এরকম কোনো কিছুই ঘটেনি। জানি না সেদিনকে আমার সাথে এমনটা কেন ঘটেছিল, এর কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এই ঘটনাটা আমি অনেকজনের কাছে বলেছি, কিন্তু এর প্রকৃত ব্যাখ্যা কেউ আমাকে বলতে পারেনি। জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল এটা। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে রহিম ভাই তার ফোন নাম্বার দিয়েছেন আর তার ফেসবুক আইডি শেয়ার করেছেন আর লিখেছেন, এত বড় টাইপিং করার আমার মোটেও অভ্যাস নেই, তাই পুরো ঘটনার ভেতরে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুব খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। রহিম ভাইয়ের এই ঘটনাটা আমাদের ভয়ের বারান্দায় সিলেক্টেড হয়েছে। ধন্যবাদ রহিম ভাইকে, তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লেগেছে। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় যেতে চাই। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘটনাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছে, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকে আমি আপনার কাছে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। আমার এই ঘটনাটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা। ঘটনাটা আমার আর আমার এক বন্ধুর সাথে ঘটে যায়। তখন আমার বয়স মাত্র 14 বছর ছিল আর সেই সময় আমরা সাইকেল নিয়ে খুব ঘুরে বেড়াতাম। এভাবেই আমরা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে আমার বন্ধু, যার নাম ছিল নয়ন,